নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনতে রয়েছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব 20। শিকদার বাড়ির ছাদে পাতা সাদা চেয়ারে বসে আছে শুদ্ধ। চোখে তার রহস্যময় বাঁকা হাসি। সামনের টেবিলে সে গভীর মনোযোগ দিয়ে চেসবোর্ড সাজাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এসব থেকে বিরক্ত হলো প্রহেলিকা। ভ্রুকুচকে বলল, মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? এখন কি খেলাধুলোর সময়? শুধু বাঁকা এসে রসিকতা সুরে বলল, কুল ডাইন বড় ভাবি, কুল ডাউন। আপনি বড় উত্তেজিত। এত উত্তেজিত ভালো না। এর জন্যই তো আপনার দ্বারা কিছু হয় না। এত বছর কিছু ছিঁড়তেও পারেননি। এই ব্রেন নিয়ে ওরকম একটা জিনিসকে কিভাবে সামলান বলেন তো? সুতের এমন খোঁচা মারা কথা শুনে রেগে গেল প্রহেলিকা। হিস হিস করে বলল, তোমার দ্বারা খুব হয়েছে। এত বড় বড় কথা বলছো। তুমি বা কি ছিঁড়েছ? কি ছিঁড়তে পারছো শুনি? ভ্রুকুচকে শুদ্ধ বলল, আমার দ্বারা কিছু হয়নি। তাহলে আজ তুমি যা কিছু পেয়েছো তা কার জন্য পেয়েছিলে? তোর নিজের মুরদ আছে কিছু করার? ব্রেন তো তোর হাঁটুর নিচে। মন ভর্তি হিংসা ছাড়া আর কিচ্ছু আছে তোর? প্রহেলিকা এবার চরম রেগে গেল। ওড়নার নিচে করে আনার ছুরিটা বের করে কৌশলে শুদ্ধর গলায় ধরে বলল, তোর খুব দেমাগ না? তুই আমাকে খারাপ বলিস? তুই নিজের যে আস্ত শয়তান সেটা জানিস তো? শুদ্ধ আবারও বাঁকা হাসলো। কৌশলে নিজেকে সারিয়ে নিয়ে প্রহেলিকাকে তার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, জানি, কিন্তু আমি তোর মতো একটা নরকের কীট নই। প্রহেলিকার চোখ থেকে আগুন ঝরছে। শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, সাথে ছুরি নিয়ে ঘুরে বেড়াস তা ভালো, কিন্তু আজ যে সাহস দেখিয়েছিস সেটা আর দ্বিতীয়বার দেখানোর কথা ভুলেও ভাববি না। নাহলে তুই খুব ভালো করেই জানিস এই আবদ্ধ চৌধুরী শুদ্ধ আসলে কে। এই আবদ্ধ চৌধুরী শুদ্ধ না চাইলে তোর মরার ক্ষমতা নেই, বুঝেছিস? আর তোর মতো নরপিচ্ছাস তো কখনোই না। তোকে একটা কাজ দিয়েছিলাম, সেটাও তুই ঠিকমতো করতে পারলি না। প্রহেলিকার রাগে শরীর জ্বলে গেলেও সে নিজেকে সামলানোর অপ্রাণ চেষ্টা করলো। কারণ সে জানে এই সাইকোপ্যাথের সাথে লাগতে যাওয়া মানে নিজের কবর নিজেই খোঁড়া। আর যাই হোক, প্রহেলিকা শিকদার এতটাও বোকা নয়। সে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কি করতে চাস তুই? আগের মতোই ঠোঁটে রহস্যময় হাসি ধরে রেখে চেসবোর্ডের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কণ্ঠের রহস্য বজায় রেখে বলল, জাস্ট দেখে যা। প্রহেলিকা ভুরু কুঁচকালো। আর একটাই কথা, সব নষ্টের মূল ওই মেয়েটা। ওকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যেত। তার হাতটা একটু জুড়োতো, রাতে শান্তির ঘুম হতো, আর সর্বোপরি তার প্রিয় প্রণয় কেবল তারই হয়ে যেত। কিন্তু কিন্তু সে যদি কিছু করতে যায়, তবে প্রণয় কিছু জানলে পরে জানবে। কিন্তু শুদ্ধ তো তাকে এক সেকেন্ডও দুনিয়ার বুকে শ্বাস নিতে দেবে না। নিজের হাতে তার কলিজা বের করে মেপে ওটাকে কেটে টুকরো টুকরো করে ভয়ানক মৃত্যু দিবে। ভাবলেই প্রহেলিকার শিরার উপর শিরার শীতল স্রোত বয়ে যায়। সে বুঝে পায় না এই মেয়েটাকে এত ভালোবাসার কী আছে। প্রণয় তো তাও নিজেই ধরে রেখেছে, কিন্তু এটা তো পুরোপুরি পাগল হয়ে গেছে। এই ভাবনাতেই প্রহেলিকার মুখ তেতো হয়ে গেল। যে শুদ্ধের সামনে চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে দাবার বোর্ডের দিকে তাকিয়ে রইল। শুদ্ধ খুব মনোযোগ দিয়ে একের পর এক করে সাজাচ্ছে। প্রহেলিকা বুঝতে পারছে না আসলে ওর মনে চলছেটা কি। প্রহেলিকার ভাবনার মাঝে হঠাৎ কি যেন ভেবে উঠে দাঁড়ালো শুদ্ধ। দ্রুত পায়ে যেতে যেতে বলল, যেটা বুঝবি না সেটা তোর মোটা মাথায় ঢোকানোর কোনো চেষ্টা করবি না। আর আমার কাছে বাধা দেওয়ার কথা তো ভুলেও মাথায় আনবি না। এটা তোর জন্য ভালো হবে না। বলে সে চলে গেল। প্রহেলিকার রাগ বা নির্বিকার চোখে দাবার বোটের দিকে তাকিয়ে রইল। সাইকো একটা। একে তো বিশ্বাস নেই আমাকে কিছুই করতে হবে। প্রিয়তাকে পাওয়ার জন্য এ যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। আমার প্রণয় আর এই পরিবারের ক্ষতি করতে পারে। এটা দুইবারও ভাববে না সে ক্ষতি করতে। ও খুবই বিপজ্জনক। কি ভাবছে আর কি চাচ্ছে কিছুই বোঝা যায় না। চিত্রা, এনায়া, প্রেরণা, তন্ময়, অরণ্য, সমুদ্র আর রাজ একই সাথে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কখনো এটা তো কখনো ওটা কিনছে। মেয়েরা দামাদামি করছে, বেশি হলে মুখ বেঁকাচ্ছে। অরণ্য আর সমুদ্র প্রচণ্ড বিরক্ত। তারা এটা বুঝতে পারে না একটা জিনিস নিতে এতবার দর কষাকষির করার কি আছে। এদের মতে দর কষাকষি একটা অপ্রয়োজনীয় জিনিস। তারা জানে হাড়ে হাড়ে অনুভব করে আসলেই মহিলাদের সঙ্গে কোনো দিনই কেনাকাটা করার সময় মানে নিজেকে পাবনার বন্দিদার মধ্যে অন্তর্ভুক্ত করা তাদের মোটেও ইচ্ছে করে না মেয়েদের সঙ্গে ঘুরতে। কিন্তু রাজের অন্য তারা পালাতেও পারছে না। কিন্তু পূর্ণতা
সবার থেকে একটু আলাদা। সে ওদের সঙ্গে আছে ঠিকই, কিন্তু এসব ফালতু কাজে সে নেই। তার কাছে এসব ইউজলেস। সে একমাত্র মেলাটা দেখতে এসেছে। মেয়েদের এত ন্যাকামি, এত রং ঢং, এত একদম পছন্দ না তার। পূর্ণতার স্বভাবটা একটু টমবয়দের মতো। তার কিছু পছন্দ হলে কোনো প্রকারের বার্গেনিং ছাড়াই সে সেটা তুলে আনে। আর তাছাড়া এসব হিজিবিজি জিনিসপত্রের প্রতি তার কোনো রকম ইন্টারেস্টই নেই। সে চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সব কিছু পর্যবেক্ষণ করছে। রাজও তার পাশে হারছে আর এটা ওটা বলে পূর্ণতাকে ডিস্টার্ব করছে। পূর্ণতা এই ছ্যাঁচড়া লোকটার প্রতি ভীষণ বিরক্ত। রাজ তাকে শুনিয়ে শুনিয়ে গলায় আফসোসের সুর তুলে গান ধরল। ও ললনা, ও ললনা, ও ললনা, ও ললনা, তুমি আমার মনটা বোঝো না। ও ললনা, তোমার সাথে আমার বনে না। ও ললনা, নাটক বোঝো, আবেগ বোঝো। আমার বুকের পিঞ্জেরাতে ছিল তোমার বসবাস, তুমি মনে জায়গা দিলা না। ও ললনা, তোমার সাথে আমার বনে না। পূর্ণতা শুনিয়ে শুনিয়ে বেহুয়া সেতে গান গাইছিল। পূর্ণতা তার পাশেই দাঁড়িয়েছিল। এমন কর্মকাণ্ড মার্কা গানের শুনে পূর্ণতার কান দিয়ে রক্ত বেরিয়ে এসে উপক্রম। পূর্ণতা এত ঢং আর সহ্য করতে পারল না, হঠাৎ দাঁড়িয়েও উঠল। রাজও সাথে সাথে থেমে গেল, কিন্তু অন্যরা কেউ খেয়াল করলো না, তাই ওরা এগিয়ে গেল। রাজ ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। পূর্ণতা ভ্রুকুচকে বলল, সমস্যা কি আপনার? আমাকে বিরক্ত করছেন কেন? রাজও একইভাবে ভ্রুকুচকে নাটকীয় ভঙ্গিতে পূর্ণতার দিকে আঙুল তুলে বলল, কাকে বিরক্ত করছি? তোমাকে। পূর্ণতা বিরক্ত হলো। সে এগিয়ে এসে ধাক্কা দিয়ে রাজকে একটু সরিয়ে দিল। পায়ের নিচে মাথার ওপরে কাপড়ের ভাঁজে কিছুটা খুঁজতে লাগলো। রাজ আহমক হয়ে অবাক কণ্ঠে বলল, কি খুঁজছো এভাবে? পূর্ণতা বিরক্ত কণ্ঠে বলল, খুঁজছি, আমি ছাড়া আর কে আপনার সাথে কথা বলছে? রাজ হাঁ করে তাকিয়ে রইল। সে নিজে হতবাক। কাটিয়ে মনে মনে বলল, এই মেয়েটা ভাই বোনদের জন্য ভাবি বানানো এত সহজ হবে না। পূর্ণতা বাজখাই কণ্ঠে হুমকি দিয়ে উঠল, আরেকবার যদি আমাকে বিরক্ত করেন তাহলে। রাজ এক ভ্রু তুলে বলল, তাহলে কি? পূর্ণতা বাঁকা হেসে চারপাশে তাকালো, আশেপাশে কেউ তাদের দিকে দেখছে কিনা। না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। সে রাজের দিকে একটু এগিয়ে এসে বাঁকা হেসে বলল। রাজের গলায় পানি শুকিয়ে গেল। কেন জানি না, তার মধ্যে থাকা পুরুষত্বটা এই নাগিনটিকে কিছুটা হলেও ভয় পাচ্ছে। তার ভাবনাটা শেষ হওয়ার আগেই হঠাৎ করে পূর্ণতা জোরে সোরে একটা পাঞ্চ বসিয়ে দিল রাজের পেট বরাবর। রাজ কুকিয়ে উঠল। আশপাশে কয়েকজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের দিকে। পূর্ণতা বাঁকা হেসে বলল, এবার তো শুধু ড্রামা দেখলেন, আবার যদি আমার পেছনে আসো তবে হাড় মোড় ভেঙে পাউডার বানিয়ে দেব, মাইন্ড ইট, বলে মুখ বাঁকিয়ে চলে গেল। রাজনু শিকদার রাজ পাবলিক প্লেসে মার খেলেও ভাবা যায়, তার সাথে ফ্রিতে হুমকিও পেল। পূর্ণতা যাওয়ার দিকে তাকিয়ে রাজ মনে মনে হেসে বলল, আমার ধানি লঙ্কা, তোমাকে ছাড়া যাবে না সুন্দরী। উফ, কি জোরে লাগলো। রাজের মনে হলো মার খেয়ে পেটে যন্ত্রপাতিগুলোও কাঁদছে। সে শুনছে মেয়েদের হাত নাকি নরম তুলোর মতো হয়, কিন্তু কিন্তু এই মেয়ের হাত না, হাতি। সেটা বুঝতে পারলো না রাজ। অরণ্য আর সমুদ্র ছুটে এসে ভাইকে ধরলো। অরণ্য মিটিমিটি হাসছে। সমুদ্র দুঃখ দুঃখ ভাব করে কষ্ট পার ভান করে বলল, ভাবি মারছে বুঝি? কেঁদো না ভাই, বউরা এমনই জালিম হয়। রাজ ভ্রুকুচকে তাদের দুই ভাই দিকে তাকিয়ে আছে। ওরা দুইজন রাজকে পচানোর একদম পারফেক্ট কারণ পেয়ে গেছে। এবার তো তিলকে তাল বানিয়ে মশলা মাখিয়ে অন্য ভাইদের কাছে প্রেজেন্ট করবেন। এরপর সবগুলো এক হয়ে রাজের কান ঝালাপালা করে দেবে। আর সব থেকে বিরক্তকর লাগবে অরণ্যের গা জ্বালানো হাসি। অরণ্য আবারও দুষ্টু এসে বলল, মেজো দাদান আর ছোট দাদানকে এই হট নিউজটা তো এক্ষুনি দিতে হবে। গেলাম শেষদা। রাজ বলল, এত নাটক না করে সোজা বল, কত দিতে হবে? অরণ্য দুষ্টু এসে বলল, টাকা তো ছোট দাদানের কাছ থেকে নেব, বলে আবার দুষ্টু হাসলো। রাজ ধরেই নিল, আজ তার মান সম্মান শেষ। তবে মনে মনে হাসলো, কিউট নাকি? এই সব কিছুর হিসাব যদি এক এক করে না নিতে পারি, তবে আমার নামও রাজনু শিকদার রাজ না। প্রীতম আর প্রেম মেলা থেকে কিছুটা দূরে চলে এসেছে। এত গাদাগাদি আর ভিড় তারা একদমই নিতে পারছে না। অস্বস্তি বোধ করছে, যেন দম বন্ধ হয়ে আসতে চায়। তার ওপর এই অসহ্য গরম। ওদের একটু ফ্রেশ হওয়ার দরকার। অরণ্য আর প্রীতম পাশাপাশি হাঁটছে। প্রেম একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরলো। প্রীতম কয়েক পলক চুপ করে দেখলো, তারপর নরম গলায় জিজ্ঞাসা করলো, এসব ছাইপাশ কেন খাস ভাই? তোর কিসের এত কষ্ট?
প্রেম মৃদু হাসল। শিকদাররা খুবই ওয়েল ডিসিপ্লিন, নেশা পান বা কোনো ধরনের মদক পান সমস্ত বিষয়ে তারা নেই, কিন্তু প্রেমের মাঝে মাঝে একটা দুটো সিগারেট খেতে হয়, না হলে ভেতরের আগুনটা যে কিছুতেই দমন করা যায় না। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো মাঝে মধ্যেই খাই, বর্ধমানকে দেখো না, একই দিনেই 2 প্যাকেট শেষ করে ফেলে। প্রীতমও দীর্ঘশ্বাস ফেলল। দেখি তো, কিন্তু কিছু তো বলতে পারি না, কি বলবো, থাক ওই সব। মাঝে মাঝে তার জায়গায় নিজেকে কল্পনা করি, অনুভব করার চেষ্টা করি। প্রেম হেসে বলল, কি অনুভব হয়? প্রীতম ব্যথাতুর দৃষ্টি আকাশের দিকে স্থাপন করে আহত গলায় বলল, নিঃশ্বাস নিতে পারি না, অক্সিজেনের অভাব বোধ করি। এভাবেই আমাদের ভাই কি বাঁচবে, সে ভয়ে কুঁকড়ে থাকি। প্রেম আবারও হাসল, সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে বলল, শুধু ভাইয়ের কষ্টটাই চোখে পড়ে, আমাদের ছোট বোনটার কষ্টটা চোখে পড়ে না? প্রীতম ভারী নিঃশ্বাস ফেলে বলল, হয়তো পড়ে, না দেখার ভান করি। তাকেও কিছু বলার নেই, কিছু বলে সান্ত্বনা দেবার ভাষা নেই। কিচ্ছু জানি না, এভাবেই ভালো আছে। সব কিছু যেমন ভাসছে তেমনই ভাসুক। কোনো একবারে নিতে গেলে প্রণয় নেমে আসবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। মৃত্যু মিছিল শুরু হবে শিকদার বাড়িতে, যা সহ্য করা বা সামলানোর কোনোটাই ক্ষমতা আমার নেই। প্রেম আবার বলল, তোমার কি মনে হয় এইসব এই বংশের লোকের কর্মফল? দাদির কাছে শুনেছি, তার নিজের গল্প। তিনি বলেছিলেন, আমাদের না কি বদদোয়া আছে, সব শেষ হয়ে যাবে, কেউ ভালো থাকবে না, সবাই সব হারাবে। তবে কি সত্যি সেই বদদোয়া কবুল হয়ে গেছে? 70 বছর আগের ঘটনা কি পুনরাবৃত্তি হতে চলেছে? প্রীতম স্বাভাবিক কণ্ঠে বলল, এমন কিছু হতে না হয় ভালো। ভাই, ওরা যদি সুধের চিত্র বিনাশ যদি নেমে আসে, তবে শুধু ওদের জন্যই আসবে। ওরা যে বড় পাপী ভাই। প্রেম আর কিছু বলল না। 2 ভাই কথা বলতে বলতে রাস্তা পেরিয়ে নদীর ধার অবধি চলে এসেছে। এই তীব্র গরমে নদীর পাড়ের ঠান্ডা হাওয়া ওদের মন প্রাণ শীতল করে দিচ্ছে। ওরা একটু সামনে যেতেই প্রেমের পা থমকে গেল, ব্রকুচকে সামনে তাকালো। চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে, বালির ওপর কেউ একজন শুয়ে আছে। প্রীতমও ব্যাপারটা খেয়াল করলো। অতঃপর 2 ভাই নিজের মধ্যে চাওয়াচুয়ি করলো। এরপর সঙ্গে সঙ্গে ছুটে গেল লোকটার দিকে। প্রীতম কাছে যেতেই থমকে গেল। আবিদ। প্রেমও অবাক হয়ে গেল। উদ্বিগ্ন গলায় প্রেম বলল, আবিদ ভাইয়া এভাবে পড়ে আছে কেন মেজো দাদান? প্রীতমও কিছু বুঝতে পারল না। সে আবিদের মাথায় হাত ছোঁয়াতে চমকে উঠল। শরীর ভীষণ উত্তপ্ত, তীব্র জ্বরে কাঁপ পুড়ে যাচ্ছে। ওর কোনো হুঁশই নেই। প্রীতম একটু চিন্তিত গলায় বলল, ওর তো অনেক জ্বর, জ্ঞানও নেই। প্রেমও চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তাহলে কি এখন করবো দাদান? প্রীতমা দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। প্রেম অবাক হয়ে তাকিয়েছিল আবিদের দিকে। প্রীতম বলল, ও বাড়ি থেকে এত দূর এখানে এসেছে? মেলা এসেছিল বলে মনে হচ্ছে না। যাই হোক, 2 ভাই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামালো না। 20 মিনিট পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছলো। পিচঢালা রাস্তার একপাশে নদীর আর অন্য পাশে মাঠ। রাস্তা থেকে কিছুটা নিচে নদী, তাই অ্যাম্বুলেন্সটা রাস্তার একপাশে এসে দাঁড়ালো। মাঠের শেষ প্রান্তে থাকা কিছু মানুষ অ্যাম্বুলেন্স দেখে অবাকই হয়েছিল। ভেবে নিল হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে। প্রীতম আর প্রেম দৌড়াদৌড়ি করে আবিদকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। প্রেম বলল, মেজদা তুমি ফিরে যাও, আমি সঙ্গে যাচ্ছি। আর পারলে ভাইয়া আর আব্বুকে কল দিয়ে দিও, ওনারা হয়তো চিন্তা করছেন। প্রীতম সম্মতি জানালো। গাড়িটার চোখের পলকে দৃষ্টির আড়ালো হয়ে গেল। ওরা 3 ভাই আবারও ইনয়া, চিত্রা আর প্রেরণার সঙ্গে হাঁটছিল, কিন্তু রাজ কোনো কথা বলছে না, আর পূর্ণতা তো তাকে 2 পয়সাও পাত্তা দিচ্ছে না। অরণ্য সমুদ্রের কানে কানে বলল, এই ভাবি কনফার্ম শেষদাকে টাইট দেওয়ার জন্য। এমন ভাবি তো চাই, ফিউচারে সার্কাস দেখার জন্য আমার আর তর হয়েছে না। সমুদ্র ধীরে বলল, আসতে বল, শেষদা ছুড়লে এক আছাড়ে তোর ভেতরে সব কিছু বের করে আনবে। অরণ্য রাজের মুখের দিকে তাকালো। মুখটা বেশ থমথমে, তার প্রচুর হাসি পাচ্ছে। এমন মনে হচ্ছে কেউ তার পেটে কাতুকুতু দিচ্ছে। তবু সে ভয়ে চুপ হয়ে গেল। ঠিক তখনই রাজের ফোনটা বেজে উঠল। রাজ কল রিসিভ করতেই প্রীতম উত্তেজিত গলায় বলল, আবিদ তোর ব্যাচমেট তো? এই কথা শুনে রাজ অবাক হলো। মেজদা হঠাৎ আবিদের কথা কেন বলতে চাইছে? প্রীতম ধৈর্য হারিয়ে বলল, তোর ব্যাচমেট হলে আবিদের আব্বু নাম্বারটা দিই। রাজ আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? প্রীতম সংক্ষেপে সব খুলে বলল। রাজ কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, ওর আব্বুকে আমি ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। সমুদ্র আর অর্ণ পাশাপাশি পরস্পরের দিকে তাকালো। রাজ প্রীতমের ফোন থেকে কেটে নিয়ে আবিদের আব্বুকে কল করে ওর বর্তমান অবস্থা সম্পর্কে জানালো। আবিদ আর রাজ ব্যাচমেট, তারা স্কুল কলেজ অনার্স মাস্টার সব একসঙ্গেই করেছে। সমুদ্র জিজ্ঞাসা করলো, কী হয়েছে দাদান?
রাজ একটু বিষণ্ণ গলায় সব খুলে বলল। ওদের দুজনেরও খারাপ লাগছে, কিন্তু মানবতার খাতিরে যতটা সম্ভব তারা সাধ্যমতো করলো। এর বেশি আর কী বা করা যায়, তারা কী বা করতে পারে। ওরা আবারও নিজেদের কেনাকাটায় মন দিল। তন্ময় একের পর এক পান্তুয়া, পাটিসাপটা, ক্ষীর, কদম ঠেসে ঠুসে মুখে পুড়ছে। মুখ ভর্তি খাবারের জন্য দুই দিকের গাল ফুলে পাহাড় হয়ে গেছে। অরণ্য তন্ময় এই অবস্থা দেখে আফসোসে শুরু বলল, এত খাস না ভাই, পরে দেখা যাবে তোর ওজনে গাড়ির চাকা ফেটে যাচ্ছে। তন্ময় এইসব কথায় পাত্তা দিল না। সে অদৃশ্য তুলে কানে গুঁজে দিয়েছে অদৃশ্য তুলা তুলে কানে গুঁজে দিয়েছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো সাফাত আর পরিণীতা। ওদের একটু পরেই এলো প্রীতম। প্রীতম এসে ইনায়ার হাতে কিছু একটা দিল। ইনায়া প্রীতমের চোখের দিকে তাকিয়ে ইশারা দিয়ে জিজ্ঞাসা করলো, কি এটা? প্রীতমও একেবারে বলল, এটা তোমার জন্য, পরে দেখো। ইনায়া খুশি হলো, লজ্জা পেল। ওরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে, শুধু প্রিয়তার প্রণয়ের কোনো হদিশ নেই। ওরা তাদের খোঁজার চেষ্টাও করলো না, নিজেদের মতো আবারও ঘুরতে শুরু করলো। এদিকে প্রিয়তার প্রণয় মেলার অপর প্রান্তে চলে এসেছে। প্রিয়তার হাতে বড় দুটি প্লাস্টিকের ব্যাগ, একটা হাতও ফাঁকা নেই। সে হাত ধরে রেখে বলল, এত চকলেট কিনেছিস কেন? এত ছটফট করছিস কেন? সাজের মেলায় বিভিন্ন ধরনের ঐতিহাসিক খাবার, হাতে তৈরি শাড়ি, গয়নার বাক্স, নানান ইউনিক জিনিসপত্র পাওয়া যায়। প্রিয়তা ঘুরে ঘুরে যা দরকার সব কিনেছে, যা দরকার নেই তাও কিনেছে। ভালোই লাগছিল কিনতে। পুরনো সব পাগলামি দেখে মনে প্রশান্তি অনুভব করলো। হঠাৎ প্রিয়তার নজর পড়ল একটা পায়েলের ওপর। সে ছুটে গিয়ে সেটা হাতে নিল। ডিজাইনটা খুব ইউনিক, কালো সুতোর সাদা কালো পুঁথি বসানো। প্রিয়তা প্রণয়কে দেখিয়ে বলল, এটা কিনে দিন। প্রণয় হেসে সেটাও কিনে দিল। প্রিয়তা ওখানে আরও কিছু প্রসাধনী দেখছিল। ঠিক তখনই প্রণয়ের ফোন বেজে উঠল। সে পলিথিনের ব্যাগগুলো নিজে রেখে ফোন বের করলো। জাভেদ কল করেছে। একবার প্রিয়তার দিকে তাকিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে জাভেদ কি বললো শোনা গেল না। প্রণয় প্রিয়তাকে বলল, রক্তজবা, তুই একটু দাঁড়া, আমি ঠিক 1 মিনিটেই ফিরে আসছি, এক পাও নড়বি না। প্রিয়তা হেসে সম্মতি জানালো। প্রণয় একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু প্রিয়তাকে চোখের আড়াল করলো না। প্রিয়তার দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। প্রণয়ের মুখ মিশ্র অভিব্যক্তি দেখা গেল। কখনো সে রেগে যাচ্ছে, আবার কখনো বাঁকা হেসে উঠছে। প্রিয়তা খুব মনোযোগ দিয়ে একজোড়া অক্সিডাইজ ঝুমকা দেখছিল। হঠাৎই তার ফোনে টুংটাং করে একটা মেসেজ এলো। প্রিয়তা স্ক্রিনে তাকিয়ে দেখলো পরিণীতার মেসেজ। ভ্রুকুচকে মেসেজটা ওপেন করতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেসেজটা 4 লাইনের বাক্য এমন ছিল, প্রিয়, পশ্চিম দিকের মাঠের শেষ প্রান্ত সীমানায় তাড়াতাড়ি আয়, আমি ভয়াবহ বিপদে পড়েছি, বাঁচা আমাকে, আমার ভীষণ ভয় করছে। প্রিয়তার হুঁশ উড়ে গেল। সে তড়িৎ বেগে আশপাশে প্রণয়কে খুঁজল, কিন্তু কয়েকজনের ভিড়ের ছাড়া আর কিছুই নজরে এলো না। ভয় আর আতঙ্কে তার ছোট্ট শরীর কেঁপে উঠল। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না সে। এক মুহূর্তে না দাঁড়িয়ে সে ছুটতে লাগলো পশ্চিম দিকে। প্রণয় কথা বলছিল। হঠাৎ কয়েকজনের লোক সামনে এসে জটলা পাকিয়ে দেয়। ওদের জন্য আর প্রিয়তাকে দেখা যায় না। প্রণয় দ্রুত ফোন রেখে ছুটে এলো আগের জায়গায়, কিন্তু আশেপাশে প্রিয়তার কোনো চিহ্ন নেই। ব্যাগগুলো যেমন রাখা ছিল তা তেমনই পড়ে আছে। আর থেকে তার গলা শুকিয়ে এলো। পেছনে ফিরে তাকাতেই চারপাশে স্বাভাবিক। জটলা পাকানো লোকগুলো আর কোথাও দেখা যাচ্ছে না। প্রণয়ের হুঁশ হারিয়ে গেল। সে পাগলের মধ্যে এদিক ওদিক খুঁজতে লাগলো। ভয় আর উৎকণ্ঠায় মনে হচ্ছে কেউ তার কলিজাটা ধারালো নখ দিয়ে মুড়ো করে চেপে ধরেছে। প্রিয়তা ছুটে চলেছে পশ্চিম দিকে। এদিকে আলো খুব কম, দূর থেকে মেলার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। আশপাশের মানুষের নাম নিঃশ্বাস কিছু নেই, শুধুমাত্র কয়েকটা প্রাইভেট আর কার পার করা রয়েছে। আশেপাশের পরিণীতার কোনো চিহ্নও নেই, এমনকি একটা মচামাসিও নেই। উপরন্ত জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। বিশাল গাছগুলোর ছায়ার কারণে পরিবেশটা আরও ভুতুড়ে দেখাচ্ছে, যাদের ক্ষীণ আলো পর্যন্ত সেই জায়গা পৌঁছচ্ছে না। প্রিয়তা এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে অন্ধকারে ভয় পায়, উত্তেজিত হিতাহিত জ্ঞান হারিয়েছে। সে এত দূরে চলে এসেছে, এখন আশেপাশে তাকে ভয় লাগছে। খুব মনে হচ্ছে এখনই ভূত এসে তার ঘাড় মুটকে দেবে। সে আল্লাহর নাম নিয়ে উল্টো পথে ঘুরে দৌড় দিতে যাবে। ঠিক তখনই কেউ ঝড়ের বেগে এসে ছুটে এসে তাকে পেছন থেকে কোমর আঁকড়ে ধরে পাশের গাড়িতে চেপে ধরলো। পর্বটা শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।